প্রেগন্যান্সির ৯ মাসের উঁচু পেট নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রাখতে সতীনের মুখোমুখি হলাম আমি। এখানে এসে মুখে জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগেও সে একটি বিয়ে করেছে, ইভেন এখনও তার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম সংসারে তার ৫ বছরের একটি মেয়েও আছে, অথচ আমাদের বিয়ের আগে গুণাক্ষরে সেসব টের পাইনি আমি। এসব কিচ্ছুটি স্বীকার করেনি সে। হয়তো এই সত্য কখনো জানাও হতো না যদি আমি আজ নিজে থেকে তার খোঁজে না আসতাম। মানুষটা কি নিখুঁতভাবে ঠকিয়েছে আমাদের দুজন নারীকে। আমার সতীনও জানে না আমি তার স্বামীর আরেকটি স্ত্রী। অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আমি যদি বলি আমি আপনার স্বামীর আরেকটি স্ত্রী, আপনার সতীন আমি, কি বিশ্বাস করবেন আপনি? আমার কথায় সে প্রচণ্ড রকমের রেগে গেল। অচেনা এক মেয়ের মুখে স্বামীকে নিয়ে এমন কথা শুনলে রাগটাই স্বাভাবিক। নারী তার স্বামীকে নিয়ে ভাগাভাগি কোনো কালে সহ্য করতে পারেনি, আমিও পারছি না, আমার সতীনও পারবে না। সে আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, এই মেয়ে, কি সব ফালতু কথা বলছিস তুই? এক্ষুনি বের হ তুই আমার বাসা থেকে। আমি কোনো ফালতু কথা বলছি না, তার সাথে রিলেশন করেই আমার বিয়ে হয়েছিল। আমি শহরের মেয়ে, আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল তার ফ্ল্যাট। সে ওখানেই চাকরি করত, ফ্ল্যাটে একাই থাকতো। ওখানে সবাই জানতো সে অবিবাহিত, মা বাবা গ্রামে থাকে, এ কথাও তার মুখের বলা। আমাদের পাশাপাশি বাসা হওয়ার সুবাদে তার সাথে টুকটাক কথা হতো। দেখা হলে প্রতিবার সে আগ্রহ নিয়ে আগে আগে কথা বলতো। তার কথা বলার ভঙ্গি ছিল অসাধারণ, আমার ভালো লাগতো। যে কেউ যে কোনো মেয়েরই ভালো লাগবে তাকে। দেখতে শুনতে ভালো, শিক্ষিত যুবক। এভাবেই কিছুদিন যেতে না যেতে সে সরাসরি বিয়ের প্রস্তাব দিল আমায়। আমি তখন অমত করলাম, তবে ধীরে ধীরে আমিও বুঝে গেলাম আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এরপর আমাদের প্রেম হলো। আমি যেটাকে ভালোবাসা বা প্রেম ভাবতাম, আসলে ওটার নাম ছিল পরকীয়া। গুণাক্ষরও বুঝতে পারিনি আমি তার চালাকি, সে বুঝতেও দেয়নি। প্রথম হওয়ার ৬ মাসের মাথায় সে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার বাবা নেই, আমরা শুধু 2 বোন। আমার বিয়ের ব্যাপারে সে মায়ের সাথে সরাসরি কথা বলল। মা প্রথম রাজি হননি, তবুও সে হাল ছাড়েনি। এরপর বিভিন্ন কৌশলে আমার মাকেও রাজি করালো। ছেলে ভালো, চাকরি করে, দেখতে শুনতেও ভালো। তাই আমার পরিবার আর অমত করেনি। মা বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার অভিভাবকদের নিয়ে আসতে হবে, তাদের মতামতেরও প্রয়োজন আছে। এরপর সে তার বাবা মাকে গ্রাম থেকে আসতে বলল, তারাও আমাকে পছন্দ করলেন। এভাবেই বিয়েটা হলো আমাদের। বিয়ের পরপরই তারা গ্রামে চলে গেল। আমরা দুজন শহরে থাকতাম। মাঝে মধ্যে সে ছুটিতে গ্রামে যেত, কিন্তু আমাকে কখনোই নিয়ে যেত না। আমি যেতে চাইলে বলতো, তোমার অনার্স শেষ হলেই একেবারে ধুমধাম করে তুলে নিতে চাইছে আব্বা আম্মা। আমিও মেনে নিলাম। উনি যে কয়দিন ছুটিতে থাকতো সবসময় ব্যস্ত থাকতো। তখন খুব একটা কথা হতো না আমাদের, হলেও দিনের বেলা টুকটাক হতো। হবেই তো, আজ বুঝলাম সে কারণ। সে গ্রামের কথা বলে চলে যেত তার প্রথম স্ত্রী আর সন্তানের কাছে। তারাও তো এসব জানে না, আর আমিও তো সরল ছিলাম। সে যা বুঝাতো তাই বুঝতাম, কখনো সন্দেহ করতাম না। আর আমার এই সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমাকে নিখুঁতভাবে ঠকিয়েছে, তবুও আমি টের পাইনি। বিয়ে 6 মাস যেতেই আমি বাচ্চা কনসিভ করি। এরপরও দিনগুলো ভালোই যাচ্ছিল। আমার প্রেগন্যান্সির 8 মাস হতে হঠাৎ সে গ্রামের কথা বলে বাসা থেকে বের হলো। এরপর মানুষটা হঠাৎ একদিন গায়েব হয়ে গেল। আমার সাথে যোগাযোগ বন্ধ, মোবাইল বন্ধ। অসুস্থ শরীরে স্বামীর চিন্তায় আমি শেষ। কি হলো মানুষটা, কোথায় আছে? প্রথমবার তার দেওয়া গ্রামের ঠিকানায় গেলাম আমি আর মা। সেই ঠিকানা ছিল বুয়া। আসলে সেখানে তাদের কেউ থাকে না। পরে শুনতে পাই আমাদের বিয়েতে যারা
তার বাবা মা হয়ে এসেছিল তারা আসলে তার কেউ না। এত এত সত্যের মুখোমুখি হয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তবুও শেষটা দেখতে তার খোঁজ করলাম। আমার কাছে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল। সেখানে থেকে তার আসল ঠিকানা খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম মানুষটাকে। এখানে এসে শুনতে পেলাম আরেক সত্য, যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষটা এতটা বিশ্বাস করলাম, এতটা ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে এভাবে ঠকালো। কি হবে আমার? কি হবে আমার এই অনাগত সন্তানের? আমি নিজেকে তবুও যথাসম্ভব সামলে নিলাম। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও লড়তে হবে আমাকে। আমি একটু শক্ত হয়ে তাকে বললাম, আমি সত্যি বলছি আপা, এটা আমারও স্বামীর ঘর, এখানে আমারও অধিকার রয়েছে। আমার কথা শুনে সে হিদেহিদ জ্ঞান হারিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে অকথ্য গালিগালাজ করতে লাগলো। আমাদের কথা শুনে সেখানে উপস্থিত হলো আমার স্বামী মাহিম, তার কোলে তার মেয়ে। মেয়েটা দেখতে খুব মিষ্টি, আমার সতীনও সুন্দরী। কত সুন্দর সুখী পরিবার ছিল তার। সে পরিবার রেখেও আমার জীবনটা নষ্ট করলো। আমার নিজেকে আজ বড় অসহায় লাগছে। মানুষটা আমায় এভাবে ঠকালো। মস্তিষ্ক কেমন শূন্য শূন্য লাগছে আমার। কান্না পাচ্ছে খুব, কিন্তু কাঁদতে পারছি না আমি। আমাকে নিজের বাড়িতে রেখে মাহিমের মাথায় যেন বাজ খাই পড়লো। অবাক হয়ে বলল, তনয়া তুমি এখানে? হ্যাঁ আমি না আসলে তো কখনো জানতেই পারতাম না এসব। তুমি আমায় এভাবে ঠকালে কেন মাহিম? তুমি বিবাহিত, তোমার স্ত্রী সন্তান রয়েছে, একথা কেন আমায় বলনি? বউ থাকতে এরপরও কেন বিয়ে করলে আমায়? সত্যি যখন শুনেই ফেলছ তাহলে আর মিথ্যে বলে লাভ কি? তুমি আমার মোহ ছিলে তনয়া। ও সময় আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল, তাই আমি রাগের বশে বিয়ে করে ফেলি তোমায়। মোহ কেটে গেছে, এখন আর আমি তোমাকে চাই না। তুমি এখানে না আসলেও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তুমি এখান থেকে চলে যাও তনয়া। লোক জানাজানি হলে আমার সমস্যা হবে। মেয়ে আছে আমার, তার ভবিষ্যৎ আছে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। গড় গড় করে খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলল মাহিম, যা শুনে তার প্রতি অগাধ ভালোবাসাটা আর আমার রইল না। আমি অবাক হয়ে শুধু আওড়ালাম, ছি মাহিম, তুমি এতটা নিস? এভাবে এত জঘন্যভাবে কেন ঠকালে আমায়? আরে তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে, আমার অনাগত সন্তানের কথা ভাবলে না? আমার পেটে যে রয়েছে সেও তো তোমার সন্তান। সকল সত্যের মুখোমুখি হয়ে গর্জে উঠল আমার সতীন। বিশ্রী ভাষায় গালিগালাজ করছে আমায়। তার স্বামীর কোনো দোষ নেই, সব দোষ মেয়ে আমার। আমি নাকি ভুলিয়ে ভালিয়ে নিজের শরীর দেখিয়ে বিয়ে করেছি তাকে। আমার স্বামী নির্বাক। আমার সতীন তার সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আমায়। আমি তবু নিজের সন্তানটার কথা ভেবে ভিক্ষুকের মতো ওদের হাত পায়ে ধরে একটু আশ্রয় চাইলাম, কিন্তু ওরা আমায় এতটুকু আশ্রয় দিল না। ওর ভাবলো না আমার সন্তানটার কথা, রাস্তায় বের করে দিল আমায়। সাথে আমার স্বামী বলে দিল, সন্তান যেহেতু আমার, তার দায়িত্ব না হয় আমিই নিলাম, তবে তোমার দায়িত্ব আমি নিতে পারলাম না। আমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। অন্তঃসত্ত্বা অবস্থায় যেহেতু ডিভোর্স কিংবা তালাক হয় না, তাই তোমার সন্তান ভূমিষ্ঠ হলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, সাথে কাবিনের টাকাটাও। আর কখনো তুমি এখানে আসবে না। এরপরও ঝামেলা করলে কিছুই করতে পারবে না তুমি। এক্ষুনি চলে যাও তুমি আমার বাড়ি থেকে। কত সহজেই মানুষটা বলে দিল এসব। আরে তুই যখন এতটাই ভালোবাসিস তোর বউকে, তাহলে তাকে রেখেও আমায় কেন বিয়ে করলি? কেন এত নাটক করলি আমার সাথে? তোর মোহকে প্রাধান্য দিতে নষ্ট করলি আমার জীবনটা। পুরুষ মেয়েদের জীবনটা পুতুলের থেকেও সহজলভ্য মনে করিস তোরা। এত এত অন্যায় করেও এই পুরুষগুলোর মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। তাদের জীবনে নারীর অভাব হয় না, তারা ঠিকই সুখে থাকে।
এদের খপ্পরে পড়ে শান্তি সুখ পায় না বোকা নারীগুলো। একটা মানুষকে বিশ্বাস করে ভালোবেসে আমার জায়গা হলো শেষমেশ রাস্তায়। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। এখনো বিশ্বাস করতে পারছি না আমি মানুষটা এতটা বাজেভাবে ঠকিয়েছে আমি। আমার মনে হচ্ছে এটা কোনো দুঃস্বপ্ন, ঘুম ভেঙে গেলেই সব ঠিক হয়ে যাবে আগের মতো। কিন্তু না, এটা বাস্তব। আর কিছুই ঠিক হবে না আমাদের। হয়তো বাচ্চাটার জন্ম দেওয়ার সাথেই সাথেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। মানুষটার কি নিখুঁত অভিনয় ছিল। তার অভিনয়কে ভালোবাসা ভেবে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম তাকে। বিনিময়ে হাতছানি দিয়ে এতদিন দুঃখ রাখছিলাম। ঠকে গেলাম আজ বিশ্বাসের কাছে, ভালোবাসার কাছে। আহা, এ কি নিদারুণ যন্ত্রণা। এবার কি হবে আমার? কে দেখবে আমার বাচ্চাটাকে? আমি নিজেকে কিভাবে সামলাবো? কতক্ষণ ধরে এভাবে বসে আছি, খেয়াল নেই। আচমকা হুঁশ ফিরল এক ভিখারিনীর ডাকে। ভেবেছিলাম টাকা পয়সা চাইতে এসেছে। আগ্রহ দেখালাম না, বরং বিরক্ত হলাম। এই শহরের সবকিছুতেই এখন আমার বিরক্তি, এমনকি নিজের প্রতিও। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, আমি ভিক্ষা চাইতে আসিনি, মা। এই পুরো স্টেশনটাই আমার বাড়ি। রাস্তার ওই পাশটাতেই থাকি আমি। কিন্তু তুমি কে? এই শহরে তো তোমাকে আগে দেখিনি। সেই দুপুর থেকে তোমাকে এখানে বসে থাকতে দেখছি। এখন তো সন্ধ্যা হয়ে এলো, অথচ তোমার মধ্যে কোনো যাওয়ার তাড়া নেই। তুমি কি কারো জন্য অপেক্ষা করছো? হকচকিয়ে উঠলাম আমি। চারপাশে তাকালাম। গোধূলির লাল আভা শহরটাকে ইতোমধ্যে ঢেকে ফেলেছে। একটু পরেই সন্ধ্যার অন্ধকারে সব মিলিয়ে যাবে। হতবুদ্ধি হয়ে সেদিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। মাহিমদের বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার পর এলোমেলো পায়ে হাঁটতে শুরু করেছিলাম। আমার যেন কোনো হুঁশ ছিল না। শুধু রাস্তার পথ ধরে হেঁটেছি। স্বামীর প্রতারণা আমার আস্ত আমিটাকে ভিতর থেকে একদম দুম রে মুচড়ে দিয়েছে। আমি যেন আজ নির্বোধ হয়ে গিয়েছি। এই অচেনা শহরে আমি নতুন। পথঘাট কিচ্ছু চিনি না। সন্ধ্যা নামছে। কোথায় যাব আমি? কি করব? কেন বসে আছি এখানে? আমার ভাবনার মধ্যে বৃদ্ধা আবারও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি অসুস্থ? কি হয়েছে তোমার? এমন বিষণ্ণ কেন লাগছে তোমাকে? আমি তাকালাম তার দিকে। আটপৌরে শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে আমার সামনে। বয়সের ভারে কুঁচকে গিয়েছে চামড়া। অভাবের কষ্টে ম্লান সৌন্দর্যের মাঝেও তার মুখে এক ধরনের অদ্ভুত মায়া। কেন যেন এই মুহূর্তে এই মানুষটিকেই নিজের আপন কেউ মনে হলো। রাস্তার ভিখারিদের সাধারণত শুদ্ধ ভাষায় কথা বলতে দেখা যায় না, কিন্তু এই বৃদ্ধা স্পষ্ট উচ্চারণে কথা বলছেন। কিছুক্ষণ চুপ থেকে আমি অবশেষে জিজ্ঞেস করলাম, খালা, কয়টা বাজে? বৃদ্ধা পান খাওয়া মুখে মৃদু হাসলেন। তারপর বললেন, আমার তো ঘড়ি নেই, মা। আমাদের সময় দেখার প্রয়োজনও হয় না। গাড়ির শব্দ আর পেটের ক্ষুধাই আমাদের সময়টা বুঝিয়ে দেয়। আমি আর কিছু বললাম না। খালা আমার বলার আশাও রাখল না। সে আবারও বলল, ও মেয়ে, কোথায় যাবে তুমি? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি পোয়াতি। এই শরীরের এখানে বসে আর বেশি দেরি করো না। জায়গাটা খুব একটা ভালো না। আমার যাওয়ার মতো আপাতত নির্দিষ্ট কোনো জায়গা নেই, খালা। এই শহরের এক পুরুষ আমাকে ভাবে ঠকিয়েছে। তার সঙ্গে বেঁধে নেওয়া স্বপ্নগুলো আজ ভাঙা কাচের মতো ছড়িয়ে আছে চারপাশে। তাই কোথায় যাব, কার কাছে যাব, তার কোনো উত্তর আমার কাছে নেই। খালা চলে গেল কোনো কথাবার্তা ছাড়াই। হয়তো এক দুঃখিনী আর এক দুঃখিনীর বোঝা নিজের ঘাড়ে সেধে চাপাতে চায় না, অথবা তার কোনো আপন দুঃখ মনে পড়ে গেল। জানি না, আমি জানতেও চাই না। খালা আমার থেকে কিছুটা দূরে গিয়ে বসল। নিজের রংচটা ব্যাগটা থেকে হাতড়ে হাতড়ে কিছু খাবার বের করছে। আমি কেন জানি সেদিকে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছি। ব্যস্ত শহরে মানুষ আসে যায়, আমাদের দিকে একবার তাকায়, আবার নিজেদের জগতে মগ্ন হয়ে চলে যায়। চারপাশে এত কোলাহল, অথচ কারো চোখে কোনো খেয়াল নেই। এই যে আমি স্টেশনে এতক্ষণ বসেছিলাম, কেউ আমাকে সেভাবে কিছু জিজ্ঞেস করেনি। হয়তো কেউ না কেউ একবার ডেকেছিল, আমি খেয়াল করিনি। এখানে সবাই শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। এই নিঃসঙ্গ ভিড়ে আমি যেন আরো একা হয়ে গেলাম। নিজেকে প্রচণ্ড দুর্বল লাগছে এখন।
ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। সারাটা দিন একটু পানিও আমার পেটে জোটেনি। বড্ড তৃষ্ণা লেগেছে। আমি নিজের কাঁধের ব্যাগটা খুঁজতে লাগলাম, কিন্তু ব্যাগটা আর পাচ্ছি না। কোলের মধ্যে অবহেলায় মোবাইলটা পড়ে আছে, কিন্তু ব্যাগটা কোথায় গেল? এখানে আর নেই। মনে হচ্ছিল আমার পাশেই সাইড ব্যাগটা রাখা ছিল, সেখানে বেশ কিছু টাকাও ছিল। এখন আর সেটাও পাওয়া যাচ্ছে না। কত লোক আসা যাওয়া করে, কেউ হয়তো সুযোগ বুঝে নিয়ে গেছে। নিজের চলার জন্য রাখা টাকা পয়সাটাও হারিয়ে আমি আরো একবার হতাশ হলাম। অচেনা শহরে কিভাবে কি করব? আমি আবারও সব ভুলে ভিখারিনী খালার শুকনো রুটি আর পানির দিকে তাকিয়ে আছি। খালা কি বুঝলো কিছু? হঠাৎ করেই নিজের ভাগের খাবারটুকু আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ও মেয়ে, তোমার ভিখারিনী খালার এই খাবার তুমি খাবে? খেতে পারবে এই খাবার? খেলে নেও। আমি তার প্রশ্নের কোনো জবাব দিলাম না। তার দেওয়া খাবারগুলো এক প্রকার ছিনিয়ে নিয়ে খেতে লাগলাম। খালা মৃদু হেসে এবার এসে বসলো আমার পাশের বেঞ্চিটাতে। আমার সেদিকে হুঁশ নেই। খালা খেলো কি না জিজ্ঞেসও করলাম না, বরং তার দেওয়া শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে সবটুকুই খেয়ে ফেললাম। ক্ষুধার মাঝে এই খাবারটাই এত অমৃত মনে হলো আমার। এত মজার খাবার বোধ হয় আমি আর কখনো খাইনি। এতটুকু পেটে পড়তেই নিজেকে একটু শান্ত অনুভব করলাম। আচমকাই খালার কথা মনে পড়ল। এই অসহায় মানুষটার সবটুকু খাবার আমি খেয়ে ফেললাম। উনি সারাদিনে খেলো কি না জিজ্ঞেসও করলাম না। ছি, আমি লজ্জায় পড়ে গেলাম। নিজের হাতেও টাকা নেই যে তাকে কিছু টাকা ধরিয়ে দিব। আমি অনুতপ্ত চোখে আশেপাশে তাকিয়ে খালাকে খুঁজলাম। বললাম, আপনি কি খেয়েছিলেন খালা? আমার ক্ষুধা নেই মা। ক্ষুধার যাতনা সহ্য করবার ক্ষমতা আমার আছে। খালা আমাকে কিছু বলতে না দিয়েই ওখান থেকে চলে গেল ব্যস্ত ভঙ্গিতে। আমি কিছুক্ষণ সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। বুকের ভেতরের ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, একজন ভিখারিও আমার দুঃখ বুঝল, বুকের তীব্র দহন অনুভব করল। অথচ তুমি, যাকে আমি এতটা আপন ভেবেছি, এতটা কাছে রেখেছি, সেই তুমিই আমাকে বুঝলে না। আমার ভাঙা মনের শব্দগুলোও তোমার কাছে নিস্তব্ধ রইল। আমি আর তাকে নিয়ে ভাবতে পারলাম না। হাতে সময় নেই খুব একটা। তবে তার এই ঋণের ভাগিদার রয়ে গেলাম আমি। এই শহর থেকে আমি আজ আর নিজের শহরে গেলাম না। যে মানুষটাকে আমার সাথে এত বড় প্রতারণা করল, তার শেষ দেখেই ফিরব আমি। না না, তার প্রতি আমার আর কোনো টান নেই, ভালোবাসাও নেই। রয়েছে ঘৃণা আর ঘৃণা। আমি নিজেকে সামলে উঠে দাঁড়ালাম। ত্রস্ত ফোনটা হাতে নিলাম। এতক্ষণ ফোন বন্ধ অবস্থাতেই পড়েছিল। আমি ফোন অন করলাম। মা জানে না আমি এখানে এসেছি। ওদের কাউকে কিছু না বলেই আমি এখানে এসেছিলাম তার খোঁজে। আমার মা বোন নিশ্চয়ই এতক্ষণে আমার চিন্তায় অস্থির হয়ে আছেন। এমনিতে অসুস্থ শরীর নিয়ে ওরা আমায় ছাড়ত না। এসব ভাবনার মাঝেই কল দিলাম মাকে। কিন্তু ফোন ধরল আমার ছোট বোন তন্নি। আমাকে কিছু বলতে না দিয়েই সে কেঁদে ফেলল। বলল ভাঙা কণ্ঠে, তুই কোথায় আছিস আপু? তোর ফোন বন্ধ ছিল কেন? কি হয়েছে তোর? আমাদের কাউকে কিছু না বলে তুই হঠাৎ কোথায় উধাও হলি? ভাইয়ার খোঁজ পেয়েছিস বুঝি? পেয়েছি। এ কি আপু, তোর কণ্ঠ এমন লাগছে কেন? ঠিক আছিস তুই? কি হয়েছে? আমি মৃদু হাসলাম। বোনটা আমাকে না দেখেই ওর আপুর গলার স্বর শুনে ধরে ফেলেছে আমি ঠিক নেই। আমি নিজেকে যথাযথ সামলিয়ে বললাম, আমি ঠিক আছি। মা কোথায়? মায়ের কাছে ফোনটা দে। তন্নি চেঁচিয়ে উঠল। মা কে ডাকলো অনবরত। মা যেন আমার কলের অপেক্ষাতেই ছিলেন। টেনশনে এতক্ষণে প্রেসার বাড়িয়ে ফেলছেন। তন্নির থেকে ফোন নিয়েই মা কথাবার্তা ছাড়াই কেঁদে উঠলেন। এরপর ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, তনু, তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস? মা, মাহিমকে খুঁজে পেয়েছি। কি বলিস? জামাই কেমন আছে? কি হয়েছিল ওর? হঠাৎ জামাই আমাদের সঙ্গে এরকম করলো কেন? ও ঠিক আছে? কিছু ঠিক নেই মা, কিছু ঠিক নেই। আমি আর নিজেকে মায়ের কাছে সামলাতে পারলাম না। কেঁদে ফেললাম অসহায় কণ্ঠে। মা অস্থির হলো। জানতে চাইল, কি হয়েছে, কি হয়েছে? কাঁদছিস কেন? আমি এবার মা কে ভেঙে চুপ রে সবটা বললাম। সবটা শুনে আমার মা ছিলেন বাক্যহারা। এরপর আচমকা বুক ভরা আক্ষেপ নিয়ে শুধালো,
স্বামী ছাড়া এই পৃথিবীতে বিধবা হয়ে বেঁচে থাকা আমাদের জন্য বড্ড কঠিন রে মা। আজ যদি তোদের বাবা বেঁচে থাকতো, মাথার উপর তোদের বড় একটা ভাইয়ের ছায়া থাকতো, আমাদের আর ঠকতে হতো না। ওরা ঠিকই বিয়ের সময় ছেলের বাড়ি ঘরের খোঁজ খবর নিত। আমরা আবারও হেরে গেলাম বিশ্বাসের কাছে, মানুষের প্রতারণার কাছে। আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ওরা আমাদের ঠকালো, নষ্ট করলো আমার ফুলের মতো মেয়েটার জীবনটা। হায় আফসোস, আমি কেন একটিবার নিজে গিয়ে ছেলেটার খোঁজ খবর নিলাম না? কেন ওর মধুর মধুর কথাতে গলে গেলাম? আহারে, তোর এই দুঃখ আমি কিভাবে ঘুচাবো মা? মা কাঁদছে, তন্নিও কাঁদছে। কিন্তু আমার কান্না থেমে গেছে। কাঁদতে ইচ্ছে করে না আর। আমি যেন হৃদয়হীনা হয়ে উঠেছি। এ পৃথিবীতে আরো একবার মনে করিয়ে দিল, আমার বাবা নেই, আমার ভাই নেই। আমি আবারও বিরক্তিকর শ্বাস টানলাম। মা কে বললাম, আমাকে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দেও তো মা। চলার মতো টাকা নেই, ব্যাগটাও হারিয়ে গেছে। মা আশ্বাস দিল আমায়। পরবর্তীতে কি করব জানতে চাইল। আমি জানালাম সবটা। মাও মেনে নিল বিনা বাক্যে। শুধু বলল, আমিও আসতেছি, সাবধানে থাকিস মা। আমি কিছু বললাম না। কল কেটে দিয়ে স্টেশন থেকে বাইরে বের হলাম। এ পৃথিবী আমার জন্য এখন বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অচেনা শহরেও আমি হাল ছাড়লাম না। নিজেকে সামলে নিলাম, মনে জোর রাখলাম। ওখান থেকে মানুষজনের ভেতরে এগোলাম। মা বিকাশে টাকা পাঠিয়েছে। আমি কিছু টাকা তুলে হাতে নিলাম। অচেনা আমাকে বেশ কয়েক ঘন্টা ধরে এখানে দেখেই যাচ্ছিল লোকজন। তারা কৌতূহল হয়ে এবার জানতে চাইল, কে আপনি? আমি আর চুপ করে থাকলাম না। মানুষজনকে শুনিয়ে শুনিয়ে বললাম, আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। ও আমাকে ঠকিয়েছে। আমি আজ সবকিছু যখন জানলাম, ওরা অন্তঃসত্ত্বা অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। লোকজনের কানাকানি শুরু হলো। আমাকে কিছু লোক ঘিরে ধরল। ওদের আগ্রহ দেখে বুঝলাম, গ্রামের ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে এই লোক। আমি আর নিজেকে দমিয়ে রাখলাম না। সবার সামনে টেনে হিঁচড়ে খুলে দিব ওর মুখোশ। মানুষ জানুক, এই শহরে একটা নিকৃষ্ট জীব রয়েছে, যে দুজন নারীকে নিখুঁতভাবে ঠকিয়েছে। না না, এরপর আমি আর তার সঙ্গে সংসার করতে চাচ্ছি না। শুধু আয়োজন করে আমি একটা পশুকে সমাজ থেকে চিহ্নিত করব, আমি আমার প্রাপ্ত অধিকার বুঝে নেব। এসবে আর তাকে এতটুকুও ছাড় দেওয়া হবে না। আমাকে দুঃখের মাঝে রেখে তুমি শুধু সুখটাই বেছে নিবে? উহু, তা তো হচ্ছে না। একটু তো হেনস্থা তুমিও হও। এই সমাজের মেয়েরা আমাকে দেখুক, শিখুক নির্মম বাস্তবতাকে। আমায় নিয়ে আজ সন্ধ্যায় সালিশ বসেছে। এখানকার স্থানীয়রা এলাকার চেয়ারম্যানকে খবর দিয়েছে। আমি এখন বসে আছি চেয়ারম্যানের ক্লাবে। আমাকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে আছে। তাদের মাঝখানে আমি, অন্য এক পাশে মাহিম ও তার প্রথম স্ত্রী, কন্যা। ওরা জনই আমার দিকে বিরাস মুখে তাকিয়ে আছে। মাহিম একটু পরপর আমার দিকে রক্তিম চোখে তাকাচ্ছে। ওরা হয়তো ভাবতেই পারেনি আমি এমন কিছু করব। আমি নীরবে হাসলাম। সবকিছু কি এতই সহজ? এক চুলো ছাড় দেব না আমি। তুমি শুধু নারীর ভালোবাসাটাই দেখেছ, মাহিম। তার মুখ ফিরিয়ে নেওয়ার তোপ দেখনি। আমি তার সঙ্গেই পরিচয় করিয়ে দেব তোমাকে। এর মধ্যে চেয়ারম্যান সাহেব অচেনা আমাকে কিক্ষণ আগাগোড়া পর্যবেক্ষণ করে শুধালেন, এই মেয়ে, কে তুমি? কি চাও? আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী। আমি মাহিমের শাস্তি চাই। আচমকা উপস্থিত সবাই কেমনে করে তাকালো আমার দিকে। স্ত্রী হয়ে স্বামীর শাস্তি চাওয়া হয়তো অদ্ভুত শোনালো তাদের কাছে। আমি আবারও হাসলাম। চেয়ারম্যান কিক্ষণ থম মেরে বসে রইলেন। এরপর আবারও বললেন, তুমি যে নিজেকে মাহিমের স্ত্রী দাবি করছো, তার প্রমাণ কি? তোমাকে তো আমরা কেউই চিনি না, জানি না, কখনো দেখিনি। হুট করে তুমি কিভাবে মাহিমের স্ত্রী হয়ে গেলে? আমাদের জানাশোনা মতে মাহিমে কাজ করতেই পারে না। তুমি কে? সত্যি করে বলো। তুমি মাহিমকে সাথে চাইছো? উদ্দেশ্য কি তোমার? আমি এবার শব্দ করেই হাসলাম। এই হাসিতে রয়েছে কেবল ঘৃণা আর তাচ্ছিল্য। চেয়ারম্যান সাহেব কঠিন স্বরে ধমকে উঠলেন আমায়। এই মেয়ে, হাসছো কেন? হাসছি এই ভেবে, একটা মানুষ কতটা নিখুঁত অভিনয় করতে পারে। আমি থামলাম। চেয়ারম্যানের পাশে বসা এক মুরব্বি বিরক্ত হলেন আমার আচরণে। তিনি বললেন,
খোলাসা করে বলো সবটা। আমি হঠাৎ শক্ত হয়ে গেলাম। নরম হয়ে বসলে ওরা আমাকে দুর্বল ভাববে। আমি নিজেকে যথাযথ শক্ত খোলসে আবদ্ধ করে মাহিমের দিকে আঙুল উঁচিয়ে বললাম, ওই যে জানো আরটাকে দেখছেন না, ও একটা প্রতারক, ভণ্ড। ও আমার স্বামী, এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে আজ। আমি ওর স্ত্রী, অথচ আপনারা এক এলাকার হয়েও আমাকে চিনেন না, কারণ আমাকে চিনতে দেওয়া হয়নি। তারপরও আপনাদের প্রমাণ চাই, তাই না? শুনুন তবে, আমি মাহিমের স্ত্রী, এর সবচেয়ে বড় প্রমাণ আমার পেটের অনাগত সন্তান। আপনাদের সন্দেহ থাকলে ডিএনএ টেস্ট করুন। আমাদের কাবিননামাও চেক করতে পারেন। আমি সবকিছুর জন্য প্রস্তুত। মুহূর্তেই টানটান উত্তেজনায় সবাই নড়েচড়ে উঠল। মাহিম এতগুলো মানুষের সামনে বেশ অপমানিত বোধ করল। সে খেকিয়ে ধমকে উঠল আমায়, তনা, মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলার মতো অতটাও সম্মানিত কেউ তুই নস। তুই একটা নিরীহ মেয়ের সঙ্গে যা করেছিস, এরপর তোকে মানুষ বলতেও ঘৃণা হয় আমার। অ্যাকচুয়ালি এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। তুই রাস্তার কুকুরটার থেকেও নিকৃষ্ট। তোর মুখোশের আড়ালের চরিত্রটা আরো জঘন্য। মাহিম ক্রোধে চোটপাট দেখিয়ে আমার দিকে তেড়ে এল। আমার সতীনও ঝংকার তুলল। ওদের সবাইকে থামিয়ে দিলেন চেয়ারম্যান সাহেব। বললেন, থামো তোমরা, চুপ করো সবাই। তোমরা নিজেরাই যদি সব বিচার আচার করে নাও, তাহলে আমাদের ডাকা হলো কেন? এরপর তুমি বলো মাহিম, তনা মেয়েটা কি সত্যিই তোমার স্ত্রী? উনি যা বলছেন তা কি সত্যি? নয়তো আমরা অন্য প্রমাণগুলো দেখতে বাধ্য হব। মাহিম চুপ করে রইল কিছুক্ষণ। তারপর যেন গলার স্বর বদলে চাপার আগে বলল, তার আর দরকার হবে না, চেয়ারম্যান সাহেব। তনা যা বলছে, সত্যি বলছে। তাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু তার সঙ্গে আমি আর সংসার করতে চাই না। কেন চাও না? কারণ ওর সঙ্গে আমার ভনিভনার মিল নেই। ও একটা বেশ্যা মহিলা। স্বভাব চরিত্র মোটেও ভালো না। ও ছিল আমার জীবনে করা একটি ভুল। আমি সে ভুল এখন বুঝতে পেরেছি, তাই ওরে আমি এক্ষুনি ত্যাগ করতে চাই। আমি আমার প্রথম স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। এর মাঝে দ্বিতীয় কোনো অধ্যায় আমি চাই না। নিজেকে নিয়ে মাহিমের বলা বিশ্রী ভাষা শুনে আমি ছিলাম কিক্ষণ বাক্যহারা। পরে আবার নিজেকে বুঝিয়ে নিলাম, যে মানুষ এত জঘন্য কাজও করতে পারে, সে সবকিছুই বলতে পারে। বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে তার চরিত্র। যখন এক পক্ষের কাছে আগ্রহ শেষ হয়ে সম্পর্ক বিচ্ছেদের দিকে এগোয়, তখন অন্য পক্ষের চরিত্রটাকেই ছাড়াছাড়ির মোক্ষম কারণ হিসেবে দেখায়। আমাদের ক্ষেত্রেও মাহিম তাই করল। আমি নীরব থাকলাম। এখানকার পরিস্থিতিও বেশ গরম হলো। সালিশ প্রধান কি বলে, আমি তার সিদ্ধান্তের অপেক্ষা করলাম। হঠাৎ চেয়ারম্যান সাহেবকে আমার সতীন ডাকল। বলল, ভাইজান, একটু এদিকে আসুন। আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। যেহেতু আমার হাজবেন্ড একটা ভুল করেই ফেলছে, এর একটা সমাধান করা দরকার। চেয়ারম্যান সাহেব উঠে দাঁড়ালেন। ওই মহিলার সঙ্গে কিছুটা দূরে গিয়ে কি যেন যুক্তি পরামর্শ করলেন। তারা ফিরলেন বেশ কিছুক্ষণ পর। ওখান থেকে এসেই চেয়ারম্যানের কথার ধরন পাল্টে গেল। দেখুন, মাহিম যেহেতু আপনাকে রাখতে চায় না, সেহেতু আমাদের কিছু করার নেই। আপনি বাড়ি ফিরে যান। আমিও সঙ্গে সঙ্গে কাঠোকাঠ গলায় জবাব দিলাম, আমিও তার সঙ্গে সংসার করতে আগ্রহী নই, চেয়ারম্যান সাহেব। আমি শুধু আমার পাওনাটা চাই আর তার উপযুক্ত শাস্তি চাই। নয়তো ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমার দিকে তাকিয়ে কিছুটা চাপা স্বরে বললেন, কি ভালো হবে না? শুনি, বলুন। আপনি অন্য জায়গা থেকে এসে সরাসরি আমাদের এলাকার ছেলেকে হুমকি দিচ্ছেন। কিসের জোরে? খুব ক্ষমতা আপনার। আপনি কোনো কিছু পাবেন না। আপনার কি দোষ ছিল না? মাহিম দোষ করলে আপনিও তার সমান দোষী। একজন বিবাহিত পুরুষকে ভুলিয়ে ফুসলিয়ে বিয়ে করে নিজেকে এখন আপনি কি সতী প্রমাণ করতে চান? আপনার আগে ওর স্ত্রী আছে, এক মেয়ে আছে, এটা আমরা সবাই জানি। তাদের প্রতি আপনি কি অবিচার করেননি? এখন মাহিম আপনাকে রাখবে না, আপনিও তার সঙ্গে থাকবেন না। এর একটাই সমাধান, আপনি সসম্মানে এখান থেকে চলে যান। এর মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে। এখন বেশি বাড়াবাড়ি করলে ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমাকে যেন নীরবে হুমকি দিলেন। আমি আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মনেমনি সত্যিই কিছুটা ভয় হচ্ছিল আমার। যত যাই হোক,
অচেনা শহরে আমি একা দাঁড়িয়ে। আমার পরিচিত কিংবা আপনজন পাশে কেউ নেই যে আমি সেই জোরে কথা বলবো। তবুও মনের জোরে কিছু বলতে যাচ্ছিলাম আমি। তখন ওখানকার একজন বৃদ্ধ লোক আমাকে চোখের ইশারায় থামতে বললেন। তিনি এখানকার মেম্বার। লোকটিকে বেশ সৎ মনে হলো। জগতে সবাই খারাপ হয় না, কত শত খারাপের ভিড়েও কিছু ভালো লোক সব জায়গায় থাকে। ওই লোকটাই আমাকে একফাঁকে সংকেত দিলেন। চেয়ারম্যান সাহেব মাহিমদের আত্মীয়। তুমি তার কাছে সঠিক বিচার পাইবা না, মা। এখান থেকে তুমি বুদ্ধি করে চলে যাওয়ার থানায় যেও। আমি সে ইশারা বুঝতে সক্ষম হয়ে চুপ রইলাম। ভয় পাওয়ার নাটকটাও করলাম। পরে সিদ্ধান্ত হলো আমি এখন এখান থেকে সোজা বাসায় চলে যাব। আমিও মেনে নিলাম তাদের কথা। মাহিম ও তার স্ত্রী অনেকক্ষণ পর বিজয়ীর হাসি হাসল। আমিও তার সরু চোখে দেখে নিলাম। ওদের উদ্দেশ্যে কেবল বললাম, আমায় ঠকিয়ে আপনারা আজ হাসছেন? বিশ্বাস করুন, আপনাদের এই হাসিটা দীর্ঘস্থায়ী হয়ে রইবে না। কারণ আপনাদের রব আমারও। আর রব তার কোনো বান্দাকেই ঠকায় না। দেখবেন আপনাদের এই সুখ অচিরেই দুঃখে পরিণত হবে। আপনাদের দেওয়া যন্ত্রণাগুলো যে আমার রুহ অবধি পৌঁছে গেছে। আমার রুহের হায় আপনাদের ভালো থাকতে দেবে না, কখনোই না। আমি আর ওখানে দাঁড়ালাম না, ওদের প্রত্যুত্তর করার সুযোগও দিলাম না। ক্লাব থেকে বেরিয়ে এলাম। আমাকে এরপর ওখান থেকে চেয়ারম্যানের লোকজন বাসের টিকিট কেটে বাসে উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বাস ছাড়ল, তবেই ওরা চলে গেল। আমি কিছুটা দূরে গিয়ে বাস থেকে নেমে গেলাম। আমার শহরে আর গেলাম না। একজন রিকশাওয়ালা মামার সাহায্যে আমি ওখানকার থানায় গেলাম। গোপনে মাহিমদের নামে কেস করলাম। আজ রাতটাতে আমার আর কোথাও যাওয়া হলো না। সারা রাত থানায় থাকতে হলো। অসুস্থ শরীরে বসে থাকা যায় আর কতক্ষণ? আমার অস্থিরতা দেখে ওখানকার ডিউটিরত একজন পুলিশ আমাকে একটা কম্বল বিছিয়ে জেলখানার ভেতরে শোয়ার জায়গা করে দিলেন। সঙ্গে কিছু খাবার ও পানীয় এনে দিলেন। আমি ওদের দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে রইলাম। এখানকার থানার ওসিটাও ভালো। তার নিদর্শনেই এসব দেওয়া হয়েছে। গর্ভবতী মায়েদের প্রতি তাদের যতটুকু দয়া হলো, এর কানাকড়িও আমার স্বামী আমাকে দেখায়নি। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। ওর কথা আর ভাবলাম না। শুয়ে পড়লাম জেলখানার বিছানাটায়। সারাদিন পর একটু শোয়ার জায়গা পেয়ে আমার শরীরটাও একেবারে ছেড়ে দিল, আর আমিও কখন জানি ঘুমিয়ে গেলাম। আমার সেই ঘুম ভাঙে সকালে মায়ের ডাকে। মা এসেছে, তার সঙ্গে এসেছে রিধান ভাই। উনি আমার বড় খালার একমাত্র ছেলে। বিদেশ থেকে পড়ে কিছুদিন হলো দেশে ফিরেছে। মা আমাকে দেখে কতক্ষণ কান্নাকাটি করলেও রিধান ভাই সারাটাক্ষণই ছিল নিশ্চুপ। আমিও আগ বাড়িয়ে কথা বলতে যাইনি। বেশ অনেক বছর পর তার সঙ্গে আমার দেখা, তবুও আমাদের এখন অবধি কথা হয়নি। আমারও কথা বলার মন মানসিকতা হয়নি। আচমকা রিধান ভাই আমাকে বলল, তনু, ভাত খাবি? পরিচিত সেই সুর। উনার মুখটাও বেশ হাসি হাসি। ফর্সা মুখটাতে সুখ সুখ। আচমকা তার এমন কথাতে রাগেরা আমার মাথায় তল্লিতল্লা চেপে বসল। উনি কি সাত সকালে এখানে এসেছে আমাকে ভাত খাওয়াতে? আমার কি এখন ভাত খাওয়ার মানসিকতা আছে? কথাবার্তা ছাড়াই এগুলো কেমন কথা? উনার খেতে ইচ্ছে হলে খাবে, আমাকে কেন বলবে? আমার যে কি হলো? আমি হঠাৎ এতক্ষণের সব রাগ উগলে দিলাম রিধান ভাইকে। কঠিন স্বরে খেকিয়ে উঠলাম আচমকা। বললাম, রিধান ভাই, আপনি কি সাত সকালে আমাকে ভাত খাওয়ানোর জন্য থানায় এসেছেন? আমি তো তাও তোকে ভাত খেতে বলছি, তোর স্বামী তো তোকে সারাদিনটাতে এক গ্লাস পানিও দিল না। উনার গা ছাড়া কথাতে আমার এতক্ষণের তেজওয়ালা মুখটা আমসি হয়ে গেল। রিধান ভাই সবটা জেনেও আমাকে মুখের উপর এসব বলছেন? আমার মনের অবস্থা জেনেও তার বলা এই কথাটা এই মুহূর্তে আমাকে ভীষণ পীড়া দিচ্ছিল। আমি কেবল তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি কি আমাকে খোঁচা দিচ্ছেন রিধান ভাই? উনার আবারও সেই গা জ্বালানো উত্তর, মিথ্যে তো আর কিছু বলিনি। তোর কাছে এটা খোঁচা মনে হলো কেন তনু? বিরক্তিতে আমার মুখ কুঁচকে এলো। গাটাও জ্বলে গেল শিরশির করে। মা কেন এই হতচ্ছাড়াটাকে এখানে নিয়ে এলো? দুনিয়াতে কি আর কোনো মানুষ ছিল না? রিধান ভাইটাও কেমন কেমন করে আজকাল। উনি তো এমন ছিলেন না। বিদেশে গিয়ে কি উনি বদলে গেছেন? আমার বিরক্তিকর মুখ দেখে মা আমাদের জনের মধ্যে ফোড়ন কাটল। রিধান ভাইকে থামিয়ে দিয়ে বলল, আহ রিধান, এসব এখন থাক না বাপ।
মায়ের প্রত্যুত্তরে রিধান ভাই গড়গড় করে বলল, আমার খিদে পেয়েছে খালা। আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে। থানার ওপাশটাতে একটা হোটেল আছে, শুনেছি ওরা দারুণ রাঁধে। আমি এখন সেখানে গিয়ে ভাত খাবো। তুমি কি যাবে আমার সঙ্গে? সকাল সকাল রিধান ভাই ভাত খায়? অদ্ভুত তো। যে ছেলে শুধু একবেলা ভাত খায়, ডায়েটের জন্য তাও পরিমাণ মতো, সে এখন থানাতে এসেছে এই ভোরবেলা ভাত খেতে। জগতের সব অদ্ভুত ব্যাপার আমার সঙ্গেই ঘটতে চলছে বুঝি। আমার ভাবনার মধ্যে মাও আমতা আমতা করল। খিদে তো আমারও পেয়েছে, কিন্তু মায়ের এই বাক্যের পূর্ণতা মেলে না। রিধান ভাই তাকে থামিয়ে দিল। মায়ের হাত ধরে বলল, চল তো খালা, আগে পেট ঠান্ডা হোক, তারপর দুনিয়া ঠান্ডা করব। চোখের সামনে থেকে ওরা দুজন চলে গেল। মা কে জোর করেই রিধান ভাই নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে থানার কোনো আসামিকে টেনে চড়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে ডিউটিরত কিছু পুলিশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। অদ্ভুত, তারাও কিছু বলছে না। এদের ব্যবহার আমাকে পুরোপুরি হতাশ করল। কি আশ্চর্য, ওরা তো গেল ভাত খেতে, আমি কি করব? এখন এখানে একা একা দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। অগত্যা আমিও বিরক্তির শেষ পর্যায়ে গিয়ে ওদের পিছু নিলাম। ডিগ্রি। আমরা তিনজন এখন বসে আছি একটা হোটেলে। মা আর রিধান ভাই আমার সামনাসামনি চেয়ারে বসেছে, আর আমি তাদের বিপরীত চেয়ারে বসে আছি। আমাদের আশেপাশে বেশ কিছু মানুষ বসেছে। কেউ খাচ্ছে, কেউ বা খাবারের জন্য অপেক্ষা করছে, কেউ বা প্রিয়জনদের সঙ্গে আলাপ করছে। কিন্তু আমরা তিনজনই এখন চুপচাপ। রিধান ভাই ফোনে কি যেন করছে, মা আর চোখে বারবার আমাকে দেখছে। আমি তাতে আগ্রহ দেখালাম না। এখানে আসার পর থেকেই আমার খিদে অনুভব হলো। হোটেল থেকে ভিন্ন ভিন্ন খাবারের চমৎকার ঘ্রাণ নাকে আসছে। এতে আমার পেটে গুড়গুড়িয়ে উঠছে। তখন আমি অনুভব করলাম খিদে কাকে বলে। এই মুহূর্তে মনে হচ্ছে দুনিয়ার সব খাবার আমার পেটে ধরবে। ওরা কখন খাবার দেবে, কখন খাবো আমি, এতটুকু তাড়না আমার সইছে না। এই মুহূর্তে জগতের কোনো চিন্তা আমার মাথাতেই নেই। এতে মনেমনে বেশ অস্বস্তি হচ্ছিল আমার। এই ভেবে যে আমি তো খেতে আসতে চাইনি, তখন উল্টো রিধান ভাইকে ধুয়ে দিচ্ছিলাম। এখন যদি সেধে এসে আগে আগে খাবার চাই, ইজ্জত থাকবে? রিধাইন না যে লাগামহীন মানুষ, দেখা গেল এতগুলা মানুষের মধ্যে উনি আমাকে কিছু একটা বলে দিল। এরপর লজ্জায় আমার নাক কান কাটা গেল। আমি সেরকম রিস্ক নিলাম না। ভাগ্যিস আমাদের নীরব অনুভূতি মানুষ অনুভব করতে পারে না। আমার ভাবনার মাঝেই হোটেল বয় এসে খাবার দিয়ে গেল। রিধান ভাই অর্ডার করেছে সাদা ভাত, বেশ কয়েক পদের ঝাল ঝাল ভর্তা আর দেশি মুরগির ভুনা। সবগুলোই আমার খুব প্রিয়। খাবার সামনে আসার পরই আমি খাওয়া শুরু করেছি। বেশ কয়েক বেলা পর ভাত পেয়ে বেশ তৃপ্তি নিয়ে আমি খাচ্ছি। আমার খাওয়ার মধ্যেই আচমকা রিধান ভাই মিহি স্বরে শুধালো, মামলা করেছিস? রিধান ভাইয়ের কণ্ঠে খানিকটা উদ্বেগ, কিন্তু আমার কণ্ঠে গাঢ় দৃঢ়তা। আমি দৃঢ় কণ্ঠে জবাব দিলাম, হ্যাঁ। কি কি বিষয়ে করলি? উনার ফের প্রশ্নে আমি ততক্ষণ জবাব দিলাম না, বরং লেগপিসটাতে একটা কামড় দিয়ে মজা করে খেলাম। এরপর একটু পানি খেয়ে পরিষ্কার গলায় বললাম, প্রথমেই দ্বৈত বিবাহ মামলা করেছি। তিনি আমাকে না জানিয়ে আমাকে দ্বিতীয় বিয়ে করেছেন। এটা আমার এবং আমার সন্তানের অধিকার নিয়ে খেলা। আইনি ধারা, দণ্ডবিধি 1860 এর ধারা 494। শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা। মা আমার কথাতে বেশ চমকালো। উনি খাওয়ার হাত থামিয়ে দিলেন এবং বেশ আগ্রহ নিয়ে জানতে চাইল, বলিস কি? তাহলে আর কি কি করলি? আমি ঠোঁট এলিয়ে হাসলাম। বললাম, নারী নির্যাতনের মামলা করেছি। গর্ভাবস্থায় আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। আইনি ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধারা 3, 4, 5। শাস্তি ধারা 3, অঙ্গহানি বা বিকৃতি ঘটালো মৃত্যু, দণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। ধারা 4, যৌন নির্যাতনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। ধারা 5, অপহরণ বা পাচারের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। মা সরু চোখে আমাকে দেখল। আবারও বলল, আর কিছু? হ্যাঁ, আরও আছে। বল তো শুনি।
আমি বেশ আগ্রহ নিয়ে মা আর রিধান ভাইকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ, ভরণপোষণ মামলা করেছি। আমি এবং আমার সন্তানের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে। আইনি ধারা, মুসলিম পারিবারিক আইন 1961 এর ধারা 3-4। শাস্তি, স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। স্ত্রীর এবং সন্তানের ভরণপোষণ নিশ্চিত করা স্বামীর বাধ্যবাধকতা। এ পর্যন্ত শুনে রিধান ভাই বলল বেশ গম্ভীর কণ্ঠে, এইটা তো তোর অধিকার। আর কিছু? আমি বললাম, উনার নামে আমি প্রতারণার মামলাও করেছি। আমাকে ধোঁকা দিয়ে প্রথম স্ত্রীকে না জানিয়ে আমাকে বিয়ে করেছেন। আইনি ধারা, দণ্ডবিধি 1860 এর ধারা 420। শাস্তি, সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা। মা বিস্মিত হলেন আমার হাবভাব দেখে। স্বামীর ক্ষেত্রে আমি এতটা কঠোর হতে পারবো, মা হয়তো ভাবতেই পারেননি। এই তো দুদিন আগেও আমি তার জন্য অঝোর কেঁদেছিলাম। স্বামীর টেনশনে মরে যাচ্ছিলাম। এসব ভাবলেই আজ হাসি পায়, তাচ্ছিল্যের হাসিতে দুনিয়া ভরে যায়। আমি মুচকি মুচকি হাসলাম। চুপ রইলাম বেশ কিছুক্ষণ। যা দেখে মা অধৈর্য হয়ে আমাকে তাড়া দিলেন। শেষে আর কিছু বলবি? আরও আছে নাকি? আরও একটা আছে। কি? কোন বিষয়ে? সম্পত্তি দাবির মামলাও আমি এর সঙ্গে করেছি। আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চাই। আইনি ধারা, সিভিল মামলা, সম্পত্তি দাবির ক্ষেত্রে। শাস্তি, সন্তানের অধিকার অনুযায়ী সম্পত্তি বন্টনের আদেশ। সবটা শুনে মা জিজ্ঞেস করলেন, মামলা মোট হলো কটা? আমি সাচিক হাসি দিয়ে বললাম, 5টা। আচমকা রিধান ভাই আমাকে বাহবা দিয়ে বললেন, বাহ বাহ, তোর সাহস তো দেখছি অনেক বড় হয়েছে, তনু। আমিও তাকে ভাব নিয়ে বললাম, জানি, এটা আমার লড়াই, আমার অধিকার। রিধান ভাই আর কিছু বললেন না, নিজের খাওয়ায় মনোযোগ দিলেন। মাও আর কথা বাড়ালেন না। তার চোখে মুখে লেপ্টে আছে উৎফুল্লতা। আমিও ওদের নিয়ে আর ভাবলাম না। আমি এখন ভাবছি আমার ভবিষ্যতের কথা, আমার অনাগত সন্তানের কথা, আমার অধিকারের কথা। আবার সাচিক হেসে ভাবছি, ওরা যখন মামলার নোটিশগুলো পাবে, ওদের প্রতিক্রিয়া কেমন হবে? আমাকে কি হুমকি দেবে, নাকি আবারও মাহিম সব মিটমাট করতে আসবে? কিন্তু আমি তো তাকে মন থেকেই বর দিয়েছি। এখানে মাহিমের কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। ও কেবল আমার কাছে একজন অপরাধী। আমার দেহে প্রাণ থাকা অবধি আমি লড়ব। নারীকে যারা শুধু দুর্বল ভেবে বসে আছে, তাদের আমি আমার সাহসিকতা দেখিয়ে দেব। হাজার হাজার ঠকে যাওয়া নারীকে শেখাবো অধিকার রক্ষার লড়াই। না না, এই লড়াই কেবল আমার নিজের জন্য নয়, বরং সমাজের অন্য অন্য অবহেলিত নারীদের জন্যও একটি উদাহরণ। এসব ভাবনার মাঝে কখন যে নিজের প্লেট ভর্তি খাবারটা শেষ করেছি, খেয়াল করিনি। আমার ভাবনায় মন ঘটল মায়ের ডাকে, তনু, তনু। খানিকটা হকচকিয়ে গেলাম আমি। তবুও নিজেকে সামলে জবাব দিলাম, হ্যাঁ মা। আর কটা ভাত দিব, মা? নিবি আরেকটু? আমি অনুভব করলাম, আমার পেটে এখনো খিদে রয়েছে। এতটুকু খাবারে পেট ভরেনি। আমি কোনো কিছু না ভেবেই বললাম, দাও। মা বেশ আয়েশ করে আমার প্লেটে ভাত তুলে দিলেন, ভর্তা তুলে দিলেন, নিজের বাটিতে রাখা মাংসও তুলে দিলেন। আমি খাচ্ছি। আজকের মাংসটা বেশ মজা হয়েছে। আমার আরেক বাটি খেতে ইচ্ছে করছে। রিধান ভাইয়ের মাংসের বাটিটা এখনো ভরা। উনি এখনো ছুঁয়েও দেখেননি। আমি সেদিকে লোভাতুর হয়ে তাকিয়ে আছি। যা লক্ষ্য করে রিধান ভাই আচমকা আমার দিকে নিজের মাংসের বাটিটা এগিয়ে দিয়ে বললেন, নে, খেয়ে নে। আশ্চর্যের ব্যাপার হলো, আমি সত্যি সত্যিই তার দেওয়া মাংসের বাটিটার সবটুকু মাংসই নিজের প্লেটে তুলে নিলাম, যেন আমি এতক্ষণ ধরে এটারই অপেক্ষা করেছিলাম। আমার ছেলেমানুষি দেখে রিধান ভাই কেমন করে যেন একটু হাসলেন। কিন্তু ততক্ষণে কিছু বললেন না। বললেন আমার খাওয়ার পর। আচমকা রিধান ভাই মাকে দেখিয়ে বললেন, দেখলে খালা, কে যেন বলছিল আমি ভাত খাবো না। আমার কি সেই মানসিকতা আছে? এ নিয়ে আমাকে কত মকি মকি। এখন দেখলে, নিজেরটা তো খেলোই, সঙ্গে আমার মাংসের বাটিটাও সাফ করে দিল। রাক্ষস একটা। তার কথায় মাও মিটমিট করে হাসলেন। আকস্মিক রিধান ভাইয়ের এমন খোঁটা শুনে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করল। বদলোক। এজন্যই তো বলি, এই লোক তখন এত সাধুগিরি কেন দেখালো।
আমার ইচ্ছে করছে এখন পেট থেকে সবটুকু খাবার বের করে উনাকে ফেরত দিয়ে দিতে। তা তো আর সম্ভব না। আমি ছ্যাঁত করে উঠলাম আচমকা। আমি কি আপনার কাছে আপনার মাংসের বাটি চেয়েছিলাম, রিধান ভাই? নিজেই সেধে দিয়ে এখন আবার আমাকে খাবারের খোঁটা দিচ্ছেন? আমি কি স্বেচ্ছায় দিয়েছি? যেমন করে তুই তাকিয়েছিলিস, ওই মাংস আমি খেলেই তো আজ আমাকে ছোট ঘরেই কেবল দৌড়াদৌড়ি করতে হতো। আমি লাস্ট আমার প্লেটে তাকিয়ে দেখি একটা হাড় অবশিষ্ট রয়েছে। আমি সেটাই ওনাকে দিয়ে মিছেমিছি রাগ দেখিয়ে বললাম, নেন আপনার মাংস, খাবো না আর। বলে আমি উঠে গেলাম বেসিনে হাত ধুতে। রিধান ভাই পেছনে থেকে ছ্যাঁত করে উঠলেন। আমি সেসব পাত্তা দিলাম না। এর মধ্যে ওদের খাওয়াও শেষ। রিধান ভাই বিল দিলেন, আমরা তিনজন একসঙ্গে হোটেল থেকে বেরিয়ে এলাম। এরপর টং দোকানে দাঁড়িয়ে চা খেলাম। সবটাতেই আজ বেশ তৃপ্তি পাচ্ছি আমি, আমার সঙ্গে মাও। এটা ভাবতেই অবাক লাগে, আজ এমন একটা মুহূর্তে কিভাবে আমি এত আরাম করে খাচ্ছি। মানুষ বড় অদ্ভুত। অদ্ভুত তার মন। মন কখন কি চায় তা আমরা নিজেরাও বুঝি না। আমি এই মুহূর্তে এসব বুঝতেও চাই না। সেদিন থানার আরো বেশ কিছু কাজ রিধান ভাইকে সঙ্গে নিয়ে গুছিয়ে ফেললাম আমরা। এখনো আদালতের ব্যাপার স্যাপার বাকি পড়ে আছে। সেখানে আমাকে দরকার হবে। তাই আমরা আর বাড়ি গেলাম না। অসুস্থ শরীর নিয়ে বারবার এত দূর জার্নি আমি এখন নিতে পারবো না। এই ভেবে মা ও রিধান ভাই এখানে একটা আবাসিক হোস্টেলে 2 রুম নিলেন। এক রুমে আমি আর মা, অন্য রুমে রিধান ভাই।